প্রথমত আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই সংগঠিত হয়েছে এবং ধাপে ধাপে সেটা অন্যদিকে কিংবা অগ্রসর আন্দোলনের দিকে রূপান্তরিত হয়েছে। কিন্তু কোটা সংস্কার আন্দোলন কোটার দাবিতে আন্দোলনের সূচনা হলেও যেহেতু আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, যার কারণে আমরা শুরুতে দেখছি যে এটা ঘটনা প্রবাহের প্রতিশ্রুতিতে এবং এক একটা ইভেন্টকে মোকাবেলা করতে গিয়ে আমরা দেখেছি যে সিচুয়েশান এক এক দিকে মুভ করতেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আন্দোলন শেষ পর্যন্ত এখনকার যে পরিণতিতে আসছে সেদিকে অগ্রসর হয়েছে। কিন্তু প্রথমে এটা কোটা সংস্কার আন্দোলনের দিকেই ছিল। বৈষম্য বিরোধী আন্দোলন দেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যেটা নিশ্চিত করতে চাইছি যে কোটা সংস্কার একটা অলরেডি আন্দোলন হয়ে গেছে 2018 সালে। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল যে পলিটিক্যাল স্পিরিট যেটা ছিল যে এটা শুধুমাত্র রাইটস বেসড তথাকথিত অধিকার ভিত্তিক, যাতে অধিকার ভিত্তিক যে আন্দোলনগুলো সারা দুনিয়াতে আসছে যেটাকে আমরা হচ্ছে সামাজিক মুভমেন্ট বলে চিহ্নিত করি, ওইটার মধ্যে সীমিত না থাকে এবং এইটা যাতে ধাপে ধাপে বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামোগত বৈষম্যগুলো আছে যাতে এক একটা করে আমরা সেদিকে অগ্রসর হতে পারি, যাতে এটা শুধুমাত্র কোটার মধ্যে সীমিত না থাকে, এটাই ছিল মূল টার্গেট। লিয়াজো কমিটিটা ফর্মালি ঘোষণা হয়েছে 6 তারিখে, কিন্তু লিয়াজো কমিটির সাথে যারা জড়িত আছেন কিংবা এখানে যারা সদস্য ওনারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে গত 6-7 বছরে নানানভাবে মানুষকে সংগঠিত করা, ছাত্রদের সাথে নানান ধরনের তৎপরতার সাথে তারা জড়িত ছিলেন। সো ওইটা যে শুধুমাত্র হুট করে এসে 6 জনকে এখানে এঙ্গেজ করছে সেরকম না। তো এটার একটা দীর্ঘ জার্নি ছিল, তারই ভিত্তিতে এবং প্রত্যেকের কন্ট্রিবিউশনের জায়গা থেকে বিবেচনা করে এই সদস্যটা লিয়াজো কমিটিটা গঠিত হয়েছে। লিয়াজো কমিটির প্রথম যে কাজগুলো ছিল, আমরা যে কমিটমেন্টটা দিয়েছিলাম, যে ঘোষণাপত্রটা ছিল, সেটা ছিল যে লিয়াজো কমিটি সরকার, যে সরকারটা গঠিত হয়েছে এই সরকার এবং যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট তথা জনগণ, ছাত্র এবং নাগরিকগণ তাদের মাঝে সমন্বয় করবে। এই সমন্বয়টা এই অর্থে যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, জনগণ যে রাষ্ট্রকে যেভাবে রূপান্তর করতে চায়, রাষ্ট্রের যে পরিবর্তনগুলো চায়, তারা সেগুলো হচ্ছে গভর্নমেন্টের কাছে নিয়ে যাবে। আর গভর্নমেন্ট এই অনুযায়ী কী পদক্ষেপ নিচ্ছে, তারা কি সঠিকভাবে রাষ্ট্রকে পরিচালনা করছে কিনা, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা অভিপ্রায় সেই অনুযায়ী কি তারা চলতে পারতেছে কিনা, ওইটার জন্য তাদেরকে জবাবদিহিতা করা, তাদের পর্যালোচনা করা, তাদের কাজের তদারকি করা, যেটাকে আমরা বলতেছি ওয়াচডগ হিসাবে। এরই হিসাবে প্রাথমিকভাবে লিয়াজো কমিটি যে কাজটা করে যে গভর্নমেন্ট ফরমেশনের সময় যে একবারে শুরুতে আমাদের প্রেসিডেন্টের সাথে আমাদের প্রাথমিক আলোচনা হয়েছিল। আমরা তো শুধুমাত্র হচ্ছে সরকারকে পলিসি দেই না, মানে একই সাথে হচ্ছে রাষ্ট্রের যত স্টেক হোল্ডার আছে সেখানে সিভিল সোসাইটি থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল কমিউনিটি থেকে শুরু করে জার্নালিস্ট কমিউনিটি, প্রত্যেকের সাথে এখন আমরা এঙ্গেজমেন্টের কাজগুলো যাচ্ছি যে তারা কেমন রাষ্ট্র চান। এরই ভিত্তিতে আমরা এক ধরনের ন্যাশনাল কনভেনশনের দিকে যাব, প্রত্যেকের আলাপ শুনবো, ডায়ালগ শুনবো। তো সেই যে কাজগুলো শুরুতে আমরা যেগুলো ঠিক করছি আমরা সেটা ধাপে ধাপে শেষ করছি। গভর্নমেন্ট পারমিশন থেকে শুরু করে এখন রাষ্ট্রের যে রূপান্তরের কাজ সেই কাজগুলো আমরা এখন করতে যাচ্ছি। ফলে রাষ্ট্রের এখন দায়িত্বে নেওয়ার সময় কিংবা এখন তারা যে দায়িত্ব পালন করতে, এটা তাদের অভিজ্ঞতায় ছিল না, ট্রু, কিন্তু এইটাও হচ্ছে এটাকে তারা এক ধরনের চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে, যেটার মধ্য দিয়ে তারা দেখতেছে এটার সাথে একই সাথে চ্যালেঞ্জগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের যে বিদ্যমান যে প্রশাসন ব্যবস্থা, যে ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, এটা তো অবশ্যই তাদেরকে এক ধরনের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাইছে। কিন্তু একই সাথে তাদের যে কমিটমেন্ট সেটা হচ্ছে যে এই যে জটিলতা, যে আমলাতান্ত্রিক ভয়ঙ্কর একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, এইটাকেও একটা চেঞ্জের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়। কারণ এইটা তো আসলে এইভাবে যদি কন্টিনিউ হতে থাকে তাহলে রাষ্ট্রের যে আমরা রূপান্তরের কথা বলছি সেটা পসিবল হবে না। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নবীন প্রবীণের সমন্বয় না, বরং তারা সেই জায়গাতে গিয়ে হচ্ছে এক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে, যে এই অভিজ্ঞতাটা নতুন রাষ্ট্রের রূপান্তরের কাজে লাগবে। কারণ এই অভিজ্ঞতা তাদেরকে দেখাচ্ছে যে দিস সিস্টেম ডাজন্ট ওয়ার্ক। কারণ যেই কাঠামোটা এখনও আছে এটা তো এখনও বহাল রয়ে গেছে গত 50 বছরের যে স্ট্রাকচার, তো এই স্ট্রাকচারতে রাষ্ট্র আর অগ্রসর হবে না। সো ওইখান থেকে এখন তারা যেটা বুঝতেছে যে না, রাষ্ট্রের একটা নতুন রূপান্তর প্রয়োজন। শঙ্কার বিষয়টা হচ্ছে আন্দোলনের যারা হচ্ছে বিভিন্ন জনমনের তো একটা প্রশ্ন থাকে যে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, এবং সেইখানে অনেকগুলো স্পেকুলেটিভ ব্যাপার থাকে যে নানান জায়গা থেকে নানান ধরনের হচ্ছে কথা বলা হয়। তো ওই জায়গা থেকে দেখা গেছে যে হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে হচ্ছে আওয়ামী লীগ ঢুকে গেছে, সুতরাং হচ্ছে তারা একটা কাজ করতে পারে। তারপরে হচ্ছে আপনার এই আরও অন্যান্য যে বিষয়গুলো ছিল,
কিন্তু এইটা আমাদের মূল কনসার্ন ছিল। যেমন সংখ্যালঘু ইস্যুটাকে আমরা বলি নাই যে হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা এটা বলি নাই যে হচ্ছে এখানে আওয়ামী লীগ ঢুকে হচ্ছে এটাকে আমরা বলতেছি ওকে ফাইন, সংখ্যালঘু যারা আছে তারা তাদের প্রপার দাবিগুলো নিয়ে আসছে। কয়েকটা জায়গাতে তো সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, সো তারা তো এটা তো তাদের জন্য লেজিটিমেট রাইটস, তারা তো এটার প্রতিবাদ করবে, তারা তাদের দাবি দাওয়াগুলো জানাবে। এবং এরই অংশ হিসাবে আমরা যেটা করলাম সেটা হচ্ছে তাদের সাথে আলোচনা করা, ডায়ালগ করা এবং সেই জায়গা থেকে প্রত্যেক কমিউনিটিকে অ্যাড্রেস করা। এরই অংশ হিসাবে আমরা আলেম সমাজের সাথে বসছি, আমরা মাইনরিটি সংখ্যালঘু যে কমিউনিটি আছে তাদের সবার সাথে বসছি। এবং শুধু আমরা যারা আন্দোলনের প্ল্যাটফর্মে আছি তারা না, সরকারও বসছে। প্রফেসর ইউনূসও হচ্ছে বিভিন্ন মন্দিরে গিয়ে হচ্ছে তিনি তাদের সাথে ডায়ালগ করছেন, তাদেরকে কমিটমেন্ট দিচ্ছেন। সো ওইটা আসলে আমাদের সংখ্যার জায়গা থেকে না, বরং তাদের দাবিগুলোকে আমরা প্রপারলি অ্যাড্রেস করে হচ্ছে এটা সমাধানের দিকেই অগ্রসর হয়েছিলাম।